ভালোবাসি ভালোবাসি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ প্রাইম বাংলা। ক্যামেরায় রিমির সঙ্গে আমি প্রতিম, আর আমার সঙ্গে যিনি আছেন তার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো স্পর্ধা আমার নেই। প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন। দিদি, আপনাকে নিউজ প্রাইমে স্বাগত। নমস্কার দিদি, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে বিখ্যাত একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর কন্যা আপনি। সুমিত্রা সেনের কাছে আপনার হাতে খড়ি গান শেখার, এরপরে সুমিত্রা সেনের রবীন্দ্রসঙ্গীত সেখান থেকে জর্জ বিশ্বাসের কাছে আপনি শিখেছেন। তো মানে রক্তের মধ্যে তো রবীন্দ্রনাথের গান, তারপরেও আপনি যে এই যে বিভিন্ন ধরনের গান গাইছেন বা গেয়েছেন সারা জীবন, মানে এটা কি ছোট থেকেই অন্য গানের প্রতি ভালোবাসাটা ছিল? আমার ছোটবেলা থেকে নানা রকম গান শোনার শখ ছিল, গাইবার শখ ছিল। আমি মার কাছে যেমন রবীন্দ্রসঙ্গীত শিখেছি, পরে জর্জদার কাছে, তেমনি আমি 10-12 বছর বয়স থেকে ক্লাসিক্যাল শিখি। ক্লাসিক্যাল শেখার পরে পূরবী দত্তের বাবা বিভূতি দত্তের কাছে শিখেছি। তারপরে আমি পূরবী দত্তের কাছে নজরুল শিখেছি। আমার ইচ্ছে ছিল যে আমি সব রকমের গান একসঙ্গে করব। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে সব রকমের গান একদম ঠিক পারফেক্টলি পারি কিনা। বিখ্যাত শিল্পীর সন্তান হিসেবে একজন শিল্পীর ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা করা নিজেকে, এটা কি মানে এক্সট্রা কোনো প্রেশার কাজ করে একটা শিল্পীর মধ্যে, না এটা বরঞ্চ একটা সুবিধের জায়গা দেয়? এটা দুটোই আছে, প্লাস মাইনাস দুটোই আছে। বিখ্যাত শিল্পীর মেয়ে হিসেবে হয়তো আমি সুযোগটা পেয়েছি যে হ্যাঁ, সুমিত্রা সেনের মেয়ে হয়তো খারাপ গাইবে না, কিন্তু আবার সেই সুযোগটা যদি আমি সদ্ব্যবহার না করতে পারতাম তাহলে হয়তো আমি গানের লাইনে আসতে পারতাম না। সেটা আমাকে প্রুভ করতে হয়েছে, এবং এই মিউজিক লাইনে টিকে থাকার জন্য আমাকে পরিশ্রম করতে হয়েছে এবং সেইভাবে আমাকে তৈরি হতে হয়েছে। শুধু মার মেয়ে হিসেবে এটা হয়নি। না, এটা শোনা যায় না, মানে এটা আমাদের একটা সাধারণ সাইকোলজি কাজ করে যে যখনই কোনো বিখ্যাত মানুষের বা যে কোনো, সেটা প্লেয়ারই হোক বা সঙ্গীত শিল্পী হোক, যে কোনো বিখ্যাত মানুষের ছেলেমেয়েরা যখন ইন্ডাস্ট্রিতে আসে তখন হয় না যে মায়ের মতো হচ্ছে না। মানে এটা আমি শুনেছি যে রাহুল দেব বর্মনও যখন প্রথম কাজ করতে এসেছিলেন যে শচীন কর্তার মতো হচ্ছে না। তো এটা কখনো ফেস করতে হয়েছে আপনাকে? মায়ের মতো আমি কখনোই হতে চাইনি। এই মতো শব্দটাতে আমার আপত্তি আছে, কারণ আমি আমার নিজের একটা স্বকীয়তা গড়ে নিতে চেয়েছিলাম। আমি যখন প্রথম পূরবী দত্তের কাছে নজরুল গীতি শিখি, তখন যেহেতু উনিও পারফর্মিং আর্টিস্ট, সেহেতু অনেকে আমাকে বলেছিলেন যে তোমার গান একদম পূরবী দত্তের মতো। তখনই আমি চেঞ্জ করে বিমান মুখোপাধ্যায়ের কাছে শিখতে গেলাম, কারণ উনি শুধুই গুরু, উনি পারফর্মার নন। তো সেখান থেকে আমার একটা স্বকীয়তা তৈরি হলো। তারপরে আমি রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, নজরুলগীতি, সব রকম শ্যামাসঙ্গীত, বাচ্চাদের গান, যত গানই গেয়েছি সেটা কখনো কারো কপি হয়নি। এমনকি আমি যখন রিমেক গান করেছি তখন আমি চেষ্টা করেছি যে আমার ইন্ডিভিজুয়ালিটি, আমার নিজস্ব স্টাইল দিয়ে গান করতে। রাহুল দেব বর্মন সাহেবের কথায় উঠে এলো, মানে এরকম শোনা যায় যে আপনি বোম্বে যেতে রাজি হননি বলে উনি এসেছিলেন কলকাতাতে আপনাকে গান গাওয়াবেন বলে। যদি সেটা আমাদের শ্রোতা বন্ধুদের জন্য একটু বলেন। সেই দেব বর্মনের সঙ্গে মানে একটা কোইন্সিডেন্স, যিনি তখন কনকর্ড কোম্পানির হেড ছিলেন, বিশ্বনাথ চ্যাটার্জি, তিনি আমাকে বলেছিলেন যে রাহুল দেব বর্মনের সুরে গান করবেন। আমি হ্যাঁ করবো। তখন উনি, তবে আমি খুব নার্ভাস ছিলাম। রাহুল দেব বর্মন যখন রাজি হলেন আমার সঙ্গে কাজ করতে, তখন রেকর্ডিং এর কথা যখন উঠলো, তখন আমি বললাম যে আমি ভেবে দেখলাম যে বম্বেতে আমি কাউকে চিনি না, রেকর্ডিস্ট থেকে আরম্ভ করে, মিউজিশিয়ান থেকে আরম্ভ করে, অ্যারেঞ্জার থেকে আরম্ভ করে আমি কাউকে চিনি না। সেখানে আমি অনেকটা নার্ভাস থাকবো, অনেকটা কি বলবো, কনফিডেন্স থাকবে না আমার। সেই জন্য আমি বলেছিলাম, রাহুল দেব বর্মন আমাকে ফোন করেছিলেন, তখন আমি ওনাকে বললাম যে দেখুন আমার একটু অসুবিধা আছে বোম্বেতে গিয়ে কাজ করতে। কি অসুবিধে সেটা আমি ওনাকে বলিনি। তখন উনি বললেন ঠিক আছে, আপনার যখন অসুবিধে আমিই আসছি কলকাতায়। তারপরে উনি এলেন, এখানে এসে কাজ হল। খুব মজার একটা গল্প আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে ছোট থেকেই আপনি, মানে এটা কম বেশি সবাই জানে যে ছোট থেকেই আপনি খুব মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। ছোট থেকে কখনো সেকেন্ড হননি এরকম একটা শোনা যায়। পরবর্তী ক্ষেত্রে আপনি কলেজে অধ্যাপনার
করেছেন, কিন্তু আপনার পিএইচডি করার সাথে আপনার নাক ফুটো এবং কান ফুটোর একটা ছোট গল্প, এটা একটা মজার গল্প আছে, সেটা যদি একবার বলেন। গল্প কিছু না, মানে এক একটা লোকে মানত করে না যে আমার যদি এইটা হয় তাহলে এইটা দেবো ঠাকুরকে। তা আমি একটু নাস্তিক টাইপের লোক, আমি অত এসব কিছু পারি না। তা আমি ঠিক করেছিলাম যে আমার নাক ফুটো আর কান ফুটো করার খুব ইচ্ছে ছিল। তখন আমি বলেছিলাম যে এটাই আমার কন্ডিশন থাকুক, যে আমি পিএইচডি থিসিস জমা দেবো, জমা দিয়ে একেবারে নাক ফুটো কান ফুটো করে বাড়ি ফিরবো। তো সেটাই করেছিলাম আমি পিএইচডি জমা দেওয়ার পর। আমার আপনার সাথে দেখা হওয়ার যখন কথা হলো যে ইন্টারভিউটা করব, তখন থেকেই একটা কথা খুব মনে পড়ছিল যে এটা আপনাকে জিজ্ঞাসা করতেই হবে। আপনাদের সময় না যখন শিল্পীরা উঠে আসছেন, মানে উঠে আসার নিয়মটা কিরকম ছিল? আমি যতদূর জানি যে রেডিওতে অডিশন দেওয়া, টিভিতে অডিশন দেওয়া, বা সেখান থেকে কোনো ভালো ক্যাসেট কোম্পানি বা রেকর্ড কোম্পানি ডেকে নিল, কি কোনো ভালো মিউজিক ডিরেক্টরের পছন্দ হলো সেখান থেকে ডেকে নিল, এইভাবে শিল্পীরা উঠে আসতেন। কিন্তু এখন তো রিয়েলিটি শো ছাড়া আর শিল্পীদের কোনো জায়গাই নেই। রিয়েলিটি মানে এখন মঞ্চ করতে গেলেও আগে মানুষ দেখে যে কোথাও কোনো রিয়েলিটি শোতে দেখা গেছে কিনা, বা অ্যারেঞ্জাররাও, অর্গানাইজাররাও এই কথা বলেন। তো এটা কি মানে রিয়েলিটি শো ছাড়া এটা কি পরিসরটা ছোট হচ্ছে? এটা কি আমাদের বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য একটা থ্রেট, আগামী দিনের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য? ডেফিনেটলি থ্রেট, কারণ প্রত্যেক বছর এই সারেগামাপা, স্টার জলসা, সুপারস্টার এইগুলো হচ্ছে, তাতে প্রত্যেকটাতে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হচ্ছে, এবং এক বছর তাদের একটা লিমিট থাকছে, কিছু কয়েকজন টিকে যাচ্ছে, বাদ বাকি আবার পরের বছর যে ঢেউটা আসছে তাতে এরা মিলিয়ে যাচ্ছে। এটা থ্রেট বলবো না, এটা দিস ইজ এ ভেরি টেম্পোরারি ইভেন্ট। আর যারা কষ্ট করে প্রথম থেকে পরিশ্রম করে, আমি যেমন রেডিও অডিশন দিয়েছিলাম বিয়ের জন্য, আমি একদম সরাসরি বিহাই পেয়ে গেছিলাম, তারপরে এ গ্রেড পেয়ে গেছিলাম, তার সঙ্গে দূরদর্শনে পেয়ে গেলে দূরদর্শনে প্রোগ্রাম পাওয়া যায়, সেটা হয়েছিল। তারপরে আমি ছোটবেলা থেকে আমার মায়ের সংস্থা ত্রিবেণীতে গান করে এসেছি, এবং সোলো গান করেছি, সেখানে আমার গানের প্রশংসা বেরিয়েছে। তারপরে আমি যখন কলেজে পড়ি, তখন আমি প্রথম রেকর্ড করি 1975-6-এ, ওটা ডি বালসারা সেটার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, সেটা রবীন্দ্রসঙ্গীত, এবং দেবব্রত বিশ্বাস যার কাছে আমি গান শিখতাম তিনি রেকমেন্ড করেছিলেন বলে আমার এটা হয়েছিল। তারপরে আস্তে আস্তে সেই গানগুলো পপুলার হতে শুরু করলো, রবীন্দ্রসঙ্গীত করলাম, তারপরে বিমানদার অ্যারেঞ্জমেন্টে পরিচালনায় আমি নজরুলগীতি করলাম, এইভাবে ধাপে 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 আমাদের এগোতে হয়েছে। এখন তো একটা কম্পিটিশনে গোটা 15 গান জানলেই হয়ে যায়, সেই তার মধ্যেই ঘোরাফেরা করে, তার মধ্যেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদের নিয়ে কিছুদিন খুব মাতামাতি চলে, আবার তার পরের বছর অন্যরা এসে গেলে তখন তারা মিলিয়ে যায়, আবার এরা এসে যায়। তো এইটাকে আমি খুব একটা মানে কি বলবো, সৎ প্রচেষ্টা বলবো না। কাছে দূরে জলে